যদি আসে সবাই, ফটোশপের একদম আবার বেসিক থেকে শুরু করব। আজকে মেবি 25তম হবে, আমার আমার ঠিক মনে নাই। 25তম হবে আজকে, 25তম নাকি 26তম, 25তমই মনে হয়। না, 25টা তো না তো। 2 ঘন্টা করে হলে তো 100টা হওয়ার কথা। অ্যাটলিস্ট মিনিমাম 50-এর উপরে তো থাকবে। 25 না। আমার আজকে প্ল্যান ছিল ফটোশপের একদম বেসিক থেকে শুরু করে একটা দ্রুত যতটুকু পারা যায় সবগুলো বোঝাই দেওয়া, আর কালকে থেকে ইলাস্ট্রেটর শুরু করার একটা প্ল্যান ছিল আর কি। এখন আজকে যদি সবাই ক্লাসে না আসে তাহলে তো আমাদের আবার একদিন পিছিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো তুলে দিই। আচ্ছা, তো দাদা আমরা তাহলে ফটোশপের বেসিকগুলো আবার কালকে দেখি, যখন যদি সবাই একসাথে আসে আমরা সবাই বরং একসাথে দেখি। আজকে ইলাস্ট্রেশনটা দেখি একটু, কিছু কিছু অপশন দেখবো, তারপর পরে তো আবার বিস্তারিত আলোচনা করা যাবে।
আহ, আচ্ছা। আচ্ছা সুকান্তটা, আপনি ইলাস্ট্রেটরটা এ পর্যন্ত কখনো ইউজ করছেন এর আগে? কুমকুম আপু, আফরোজা আপু, আপনার তো কখনো ইউজ করেন নাই না ইলাস্ট্রেটর? এখানে যেটা, আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2017-এর একটা ইন্টারফেস। যদিও এই যে আমি এগুলো কিছুদিন আগে করছিলাম, রিসেন্ট আমার করা কাজ, এখন এগুলো এখানে শো করতেছে। তো নতুন অবস্থায় এখানে এক ধরনের পেজ থাকবে, মানে নাইর একটা ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে আর কি। তো ফটোশপের মতো আমরা ফটোশপ ওপেন করলে যেরকম যেরকম দেখি, যে একটা ব্ল্যাঙ্ক ইয়ে থাকে, কিন্তু আহ, এই যে নিউ ওপেন যেগুলো লেখা আছে, এগুলো এগুলো থাকে ওই সিসি যারা ইউজ করছিলেন তাদের ওখানে দেখছিলাম এই ধরনের কিছু অপশন থাকে। আর ফটোশপ CS6-এ শুধুমাত্র একটা খালি একটা জায়গা থাকে। আর এখানে এখানে এটা হচ্ছে, এইটা যেহেতু সিসিতে হচ্ছে এই ধরনের কিছু অপশন থাকে, আর নতুন ভার্সনগুলোতে আরও অন্য ধরনের অপশন থাকে। তো যাই হোক, যে কিছুই থাকুক, আমরা ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করে, অথবা ফাইল থেকে ওখানে ক্লিক করে আমরা কোনো কিছু ওপেন করব, বা নতুন কোনো ডকুমেন্ট নিতে চাইলে আমরা নিউতে এখানে ক্লিক করে, বা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে আমরা কোনো নতুন একটা ডকুমেন্ট নিব, এইরকম। তো মূল ইন্টারফেস হচ্ছে এটাই। ওই ফটোশপের মতো আমরা এখান থেকেও এই কালারটা, মানে ইলাস্ট্রেটরের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন ইতে গিয়ে প্রিফারেন্স থেকে আমরা যদি যাই ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, এখান থেকে আমরা ইন্টারফেসের মানে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে 4 ধরনের আছে ইন্টারফেস, 4 কালারের। তো ক্যানভাস কালার একটা আছে, ক্যানভাস কালার বলতে ওই আচ্ছা, আপনার যখন নিউ একটা দেখবেন তখন বুঝতে পারবো। আচ্ছা, এই যে এটা একটু ডার্ক টাইপের, আর এটা একটু ওই গ্রে কালারের, আর এটা একটু ব্রাইট ব্রাইট কালারের ইন্টারফেস। এই ধরনের 4টা মোড আছে, 4টা ইন্টারফেস আছে। আমরা যে কোনোটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে ওই বিভিন্ন ধরনের অপশন আছে আরও, গাইডস গিডস, ওই যে আমরা রুলার থেকে গাইড নিয়েছিলাম ফটোশপে, এখানেও গাইড নেওয়া যায়। গাইডের ওই কালারগুলো এই কালারটাই হবে, বা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, আমরা রেড কালারও দিতে পারবো, এখান থেকে যেটা ইচ্ছা ওইটা দিতে পারবো। আচ্ছা, এগুলো খুব বেশি দরকার নাই। উম, এখন আরেকটা বিষয় আছে, একটু দেখি। ইউজার ইন্টারফেস, জিপিইউ পারফরমেন্স, এখান থেকে না। আচ্ছা, আমরা ফটোশপে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার 1000 বার পর্যন্ত আনডু করা যায়। তো ইলাস্ট্রেটরে ওই অপশনটা আছে, ইলাস্ট্রেটরে অবশ্য 1000 বার না, ইলাস্ট্রেটরে সর্বোচ্চ 100 বার পর্যন্ত আনডু করা যায়। আহ, এই ওই এডিতে এডিতে পারফরমেন্সে গেলে আপনারা একটা দেখতে পাবেন স্টেপ। হ্যাঁ, সিরিয়াল কি সিরিয়াল কি আছে দাদা ওখানে? একটা ওই টিএক্সটি ফাইল একটা সিরিয়াল কি আছে। সিরিয়াল কিটা না দিলেও হয়, আপনি ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করে, ট্রায়াল ভার্সন ইনস্টল করে আপনি ওখানে ট্র্যাকটা দিলেই ওটা পার্মানেন্ট হয়ে যাবে। সিরিয়াল ভার্সন সিরিয়াল কি অবশ্য লাগে না। আচ্ছা, কি ভাই, এখানে তো খুঁজে পাচ্ছি না এটা। নাম্বার অফ রিসেন্ট ফাইলস টু ডিসপ্লে, তো মানে
আচ্ছা, এখানে ওই অপশনটা নাই। খুব- আচ্ছা, আমি নিউ একটা ডকুমেন্ট নিই। সাধারণত এখানে ইলাস্ট্রেটরে মূলত ভেক্টর ভেক্টর ইমেজগুলো তৈরি করা হয়। ভেক্টর ইমেজ সাধারণত ড্র করেই তৈরি করতে হয়। আর রাস্তার ইমেজ তো আমরা বিভিন্নভাবেই পেতে পারি, ছবি তুলে পেতে পারি, বা আমরা আহ, ছবি, বিভিন্ন ছবি কম্বাইন করে একটা ছবি, একটা পূর্ণাঙ্গ একটা ছবির রূপ দিতে পারি। আর আহ, আর ইলাস্ট্রেটরে আমরা মূলত যেই ছবিগুলো তৈরি করি সেগুলো পুরোটাই ভেক্টর, মানে কার্টুনিস্ট, যেগুলোর কোনো রিয়েলিস্টিক কোনো লুক থাকে না। রিয়েলিস্টিক লুক থাকলেও ওগুলো মানে রিয়েলিস্টিক না, কিছুটা কার্টুনিস্ট এরকম থাকে। আর ভেক্টর ভেক্টর ইমেজগুলো 6400% পর্যন্ত জুম করা যায়। জুম সর্বোচ্চ জুম করার পরেও এগুলো ফেটে যায় না, যে যেরকম ফটোশপের রাস্তার ইমেজগুলো জুম করলে ফেটে যায়। আহ, আমরা তাহলে নিউ একটা ডকুমেন্ট নিই। নিউতে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে এইরকম। তো সিএ6-এ এক ধরনের, সিএ6-এ আলাদা, মানে যেরকমই হোক, কিন্তু আমরা এই অপশানগুলো পাবো, যেমন ওয়েব প্রিন্ট। এখানে তো আমরা এখানেই পাচ্ছি সারিবদ্ধভাবে। তো আমরা হয়তো ভিন্নভাবে হয়তো ওই অপশানগুলো পাবো। বা আমি দেখাই মূলত সিএস6-এ আমরা যখন নিউতে ক্লিক করবো, ক্লিক করার পর পরেই আমরা পাবো হচ্ছে এই অপশনটা। এই যে এই অপশনটা পাবো, এই ডায়লগ বক্সটা আমাদের এরকম আসবে না, এরকম আসবে। তো সেম একই কাজ এখান থেকে করা যাবে। যেমন এখানে প্রোফাইল, কী ধরনের, আমি কিসের জন্য আমি ছবিটা তৈরি করব, কিসের জন্য বা ডিজাইনটা করব। ধরেন প্রিন্টের জন্য করতেছি, তো এখানে প্রিন্ট দিলাম, চলে যাচ্ছে এখানে যে কী ধরনের হবে, লেটার সাইজ নাকি এ4 সাইজ নাকি লিগেল সাইজ, এই সবগুলো সাইজ আছে এখানে। তারপর এখানে আরেকটা আছে নাম্বার অফ আর্টবোর্ডস। আর্টবোর্ডস বলতে ওই ফটোশপের নিউ ডকুমেন্ট নিলে আমরা যে একটা ক্যানভাস দেখতে পাই, হোয়াইট হোয়াইট কালার বা ট্রান্সপারেন্ট কালার ক্যানভাস দেখতে পাই, ওইটা এখানে বলা হয় আর্টবোর্ড। ওখানে বলে ক্যানভাস, আর এখানে বলে আর্টবোর্ড। তো ফটোশপে একসাথে আলাদা আলাদা করে দুই একই ক্যানভাস নেওয়া যায় না, কিন্তু এখানে একসাথে অনেকগুলো আর্টবোর্ড নেওয়া যায়। এই যে নাম্বার অফ আর্টবোর্ড, এখান থেকে যদি আমি বাড়াই 3, উপরে উপরে এরো কিটা চাপ দিলে এই যে এটা বাড়তেছে, 9টা হয়েছে। তো আমরা চাইলে একটা সংখ্যা লিখেও দিতে পারি এখানে, মানে 10টা লিখে দিলাম, 10টা চলে আসবে। তো আমার এতগুলো লাগবে না, আমি একটাই রাখি। আর এটা হচ্ছে সাইজ, লেটার সাইজ বা অন্য কোনো সাইজ, বা আমরা চাইলে কাস্টমও দিতে পারবো এখান থেকে। ওয়াইড, এটা ওয়াইডে কত, হাইডে কত, এরকম একটা সাইজ দিয়ে আমরা পেজ সাইজটা নিতে পারবো। আর একটা হচ্ছে ইউনিট, এখান থেকে কি পয়েন্টে নাকি ইঞ্চিতে নাকি পিক্সেলে নিব, সেটা এখান থেকে ঠিক করে দিতে হবে। আচ্ছা, তো প্রিন্টের জন্য যেহেতু করতেছি, এজন্য আমি ইঞ্চি করলাম। আরেকটা হচ্ছে যে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন একটা আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এখানে মাউস পয়েন্টারটা কিছুক্ষণ রাখলে লেখা একটা চলে আসবে এখানে। আচ্ছা, লেখা শো করছে না। তো একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা আগে ওপেন করে দেখি আমি। আমি এই সাইজের, লেটার সাইজের একটা পেজ নিচ্ছি। আচ্ছা, আর এখানে নিচের দিকে আরও আছে অ্যাডভান্স কালার মোড, সিএমওয়াইকে। এখানে দুইটা কালার মোড ইউজ করা যায়, আর জি সিএমওয়াইকে। তবে সাধারণত প্রিন্টের জন্য আমরা সিএমওয়াইকে যেহেতু ইউজ করি, সেজন্য সিএমওয়াইকে। রাস্তার ইফেক্টস, এখানে ওই রেজুলেশনটা আর কি মূলত এখানে যেটা আছে, পিপিআই, পিক্সেল পার ইঞ্চি, 150, 72, এগুলো হচ্ছে ওয়েবের ক্ষেত্রে। আর আমরা থ্রিঞ্জের জন্য 300 রাখি। প্রিভিউ মোড, এটা ডিফল্ট ডিফল্ট থাকবে। টেমপ্লেটস, এখানে আরও যদি মানে আমি এখানে যে ধরনের একটা পেজ তৈরি করতে চাচ্ছি, ওই পেজ, ওই ধরনের পেজ আর আরও রেডি করা কিছু পেজ থাকে, টেমপ্লেট থাকে, আমরা ওখান থেকে টেমপ্লেট নিতে পারি। তো আমাদের এটা আসলে লাগে না, আমাদের কত সাইজের পেজ নিতে হবে আমরা এখান থেকে নিলেই হয়ে যাবে।
তো সব কিছু সাইজ সব কিছু দেওয়ার পর, আচ্ছা এখানে আরেকটা আছে ব্লিড, এই যে অপশনটা তো আমি বলি নাই। ব্লিডটা হচ্ছে ওই আমরা বিজনেস কার্ড ডিজাইন করার সময় বা ফটো ফ্লায়ার ডিজাইন করার সময় আমরা যে ব্লিড নিয়েছিলাম এক্সট্রা করে, তো ইলাস্ট্রেটর একটা সুবিধা হচ্ছে ওইটা এক্সট্রাভাবে নিতে হয় না। যেমন আমার বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5, আমার 3.5 নিলেই হবে এখানে, 3.5/2। তো ওই যে ব্লিডটা এখান থেকে দিলেই হবে, 0.125 এখান থেকে দিলে ওই আমার ব্লিডটা সহ চলে আসবে। তো ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম, এখন একটা পেজ ওপেন হবে। এই যে ওই যে ব্লিডটা সহ এখানে ওপেন হয়ে গেল, এটা এক্সট্রা ব্লিডটা, যেটা সাদা অংশটা ওই অতটুকু পর্যন্ত যায় না, কিন্তু তারপরে সমস্যা নাই আমাদের। যখন প্রিন্ট হবে পুরোটাই প্রিন্ট হবে, এই পর্যন্ত ব্লিড পর্যন্ত প্রিন্ট হবে। তো প্রিন্ট করার পর যতটুকু কেটে দেওয়া দরকার, মানে এতটুকু পর্যন্ত একটু বাদ দিতে সেটা কেটে দিবে। এই হচ্ছে ব্যাপার। আমি আর একটু দেখি যাদের সিসি আছে, যে ক্রিয়েট নিউতে ক্লিক করলে, তো ক্রিয়েট নিউতে ক্লিক করলে এইটাই আছে। তো CS6 যারা, তাদের হচ্ছে আমি একটু আগে যেটা দেখালাম ওইটাই, এই অপশনটা। তো এখানে দেখি, এখানে হচ্ছে ওই সেমভাবে সাইজ আছে। তারপর আমি কী ধরনের পেজ নিব, কি প্রিন্টের জন্য নিব নাকি ওয়েব এলিমেন্টের জন্য নিব নাকি মোবাইলের জন্য নিব, সবগুলো সবগুলো পেজের সাইজ এখানে এখানে আছে। তো আমার যদি এর আগে কখনো কোনো একটা সাইজের পেজ যদি সেভ করা থাকে, সেটা এখানে দেখাবে, অথবা টেমপ্লেটসও আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি একটু দেখি টেমপ্লেটস। আচ্ছা, এগুলো রেডি করা আছে ইলাস্ট্রেটরে। তারপর ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যদি আমি কোনো ডিজাইন করতে চাই, সেটাও এখান থেকে করতে পারবো। যেমন এই যে 1280x720 পিক্সেলের একটা থাম্বনেইল যদি আমি তৈরি করতে চাই ইউটিউব ভিডিওর জন্য, সেটাও আমি ওই সাইজটা আমি এখান থেকে পাবো। এটা নিয়ে ওই সাইজে করলে আমার ওই থাম্বনেইলের সাইজে হয়ে যাবে। তারপর আর্ট ইলাস্ট্রেশনের জন্য এগুলো আছে, এগুলো খুব বেশি ফলো করা লাগে না আমার। মূলত যখন যে এই সাইজটা প্রয়োজন ওই সাইজটা এখানে লিখে দিলেই হয়। তো আমি প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করতেছি, তো প্রিন্টে ক্লিক করলাম, এই যে লেটার সাইজ এগো সাইজ সবগুলো আছে এখানে। এখান থেকে আমি ইঞ্চি করে দিব, ইঞ্চি করে দিয়ে আমি আচ্ছা এখানে অ্যাপোর সাইজটা নিলাম। অ্যাপোর সাইজটা নিয়ে এই যে এটা ওরিয়েন্টেশন এটা হচ্ছে 40, আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কে আছে, আর আচ্ছা আমি এই অবস্থায়, মানে 40 অবস্থায় আমি কে বলছেন? আচ্ছা হ্যাঁ, সামনে থাকো। দেখি না, আমি তো এখনো দেখানো শুরু করলাম। দেখাইতে দেখাইতে আমি আর কতটুকু দেখাইতে পারি, দেখা যাক। কেন বলতেছেন? আচ্ছা ঠিক আছে, এটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। বোঝা যাচ্ছে না। সুবিধা সরকার। তারপর কি যেন, এটা ফারজানা। আচ্ছা, এই যে এটা হচ্ছে 14 মোডে, মানে লম্বা লম্বি আর কি। আরেকটা আছে, আচ্ছা আমরা এটা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে এডিট আর্টবোর্ডস, এই যে এখান থেকে আমরা
এখানে এখানে ক্লিক করেও আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে এটা পাশাপাশি ল্যান্ডস্কেপ মূলত এইটাই। আর আরেকটু দেখি আমাদের ওই সাইডে কী কী ছিল। এটা ওরিয়েন্টেশনটা আর আর্টবোর্ডস যদি আমরা বাড়াই দুইটা দুইটা নিলাম। আর এখান থেকে ব্লিডটাও এখান থেকে করা যাবে যদি এইটা থাকে, এই যে লিঙ্কটা যদি সিলেক্ট করা থাকে তখন আমরা একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সিএমও কালার মোডটা এখান থেকে দেওয়া যায়। ক্রিয়েট ক্লিক করলাম, এই যে আমি আর্টবোর্ড দুইটা সিলেক্ট করছিলাম, এখন দুইটা হয়ে গেছে। এইভাবে ওই যদি আমরা বইয়ের ডিজাইন করি আর কি, বই যদি তৈরি করতে চাই তখন এগুলো প্রয়োজন হয়, এই অনেকগুলো আর্টবোর্ড। আর বিজনেস কার্ডের ক্ষেত্রেও যেহেতু দুই ডাবল সাইড বিজনেস কার্ডের জন্য দুইটা প্রয়োজন হয়, দুইটা আর্টবোর্ড বা দুইটা ডকুমেন্টের প্রয়োজন হয়। তো আমরা ওই বিজনেস কার্ড তৈরি করার সময় আমরা এভাবে দুইটা আর্টবোর্ড নিতে পারি, ওই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের জন্য। ফটোশপে তো আমরা একটা ডকুমেন্টের উপরেই করি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, আর আলাদা 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 ডকুমেন্ট নিয়েও করা যায়। তো এখানে হচ্ছে একটা ফাইলে দুইটা আর্টবোর্ড নিয়ে করা হয়। আচ্ছা, আমি একটা কেটে দিই। এই যে এখানে অনেকগুলো টুলস আছে, আমি এই যে আর্টবোর্ড টুলসটা সিলেক্ট করে আমি এটা কেটে দিতে পারি, ব্যাক স্পেস দিলে এটা জাস্ট কেটে যাবে। এটা নেই। A4 সাইজের আমি ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মোডে একটা পেজ দিই, ক্রিয়েট। ওকে, তো ফটোশপের মতো এখানেও মেনু বার আছে, এখানে রিবন আছে। মূলত রিবন বলতে এটাকে কন্ট্রোল প্যানেলই বলা হয়, যে মেনু বার নিচে যেটা আছে ওইটা কন্ট্রোল প্যানেল। তো এখানেও আমি যখন অন্য টুলসগুলো সিলেক্ট করতেছি তখন এখানে অবশ্য চেঞ্জ হচ্ছে না। ফটোশপের ক্ষেত্রে কিন্তু টুলসগুলো যখন চেঞ্জ করি কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়। আমাদের এটা চেঞ্জ হবে কখন, যখন আমাদের কোনো ইয়ে থাকবে, একটা এই যে একটা সেভ থাকবে, তখন চেঞ্জ হবে। এখানে অ্যালাইনমেন্ট এগুলো চলে আসবে, তারপরে এখানে অ্যাস্ট্রো কালার, ফিল কালার চলে আসবে, এই ধরনের। যখন আমি সিলেকশন টুল নিয়ে এটা কাজ করতেছি তখন এখানে কিছু পরিবর্তন হচ্ছে, তার জন্য তার জন্য আসতেছে আরও অপশন আসতেছে অনেক হচ্ছে। তো ফটোশপের চাইতে এখানে টুলস একটু বেশি দেখা যাচ্ছে। এখানে রাইট বাটন ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলের সাথে আমরা গ্রুপ সিলেকশন টুল একটা দেখতে পাবো। তারপর পেন টুলের সাথেও আমরা দেখতে পাচ্ছি, পেন টুলের সাথে আরও তিনটা এক্সট্রা টুলস আছে। তারপর টাইপ তুলে অনেকগুলো টুল আছে, এই যে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, ড্রাইভার টুল। আমরা যখন কাজ করবো ওগুলো বুঝতে পারবো কোনটার কী কাজ। তারপর লাইন টুলে দেখা যাচ্ছে লাইন, সেগমেন্ট টুল, আর্চ টুল, স্পাইরাল টুল। আমি যদি এগুলো দেখি কীরকম, এই টুলটা নিয়ে আমরা এভাবে একটা লাইন আঁকতে পারি। আর যে কোনো যে কোনো অবজেক্টের যে ফিল কালার, স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, যে এখান থেকে করতে পারি। আমরা সাধারণত চেঞ্জ করি, যেমন এই যে এখন কিন্তু উপরে আছে, এই যে এখানে ফটোশপের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এখানে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু এখানে এরকম নাই। এখানে হচ্ছে এই ফিল কালার আর স্ট্রোক কালার, এটা অবজেক্টের ফিল কালার আর স্ট্রোক কালার দুইটা আছে। তো এখানে ফিল কালার নান করা আছে, আমরা চাইলে এখান থেকে এটা দিতে পারি। তো ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই স্ট্রোকটা ব্ল্যাক থাকে আর ফিল কালারটা হোয়াইট থাকে। আমরা এখানে যে কালারই ইউজ করি, যেমন আমি স্ট্রোক কালারের জন্য এটা ইউজ করলাম, ফিল কালারের জন্য এটা ইউজ করলাম,
যে কালারই ইউজ করি, আমি যদি ডিটা প্রেস করি তখন ডিফল্ট কালার চলে আসবে। এটা হচ্ছে ডিফল্ট কালার। ডি প্রেস করলে ডিফল্ট কালার চলে আসে। তো কোনো কিছু একটা অবজেক্ট নেওয়ার পর আমাদের এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এদিক ওদিক মুভ করাইতে হয়। এটা এখন কিন্তু এটার কালার বর্ডার একটা আছে, মানে স্ট্রোক, আর মাঝখানে হচ্ছে হোয়াইট কালার। এখন আপনার ক্যানভাসটা যেহেতু হোয়াইট কালারের, এই জন্য ওইটা মানে এই অবজেক্টের এই রেক্ট্যাঙ্গুলারও হোয়াইট, এটা বোঝা যাচ্ছে না। তো আমি যদি এটা নাও করে দিই তারপরে বোঝা যাবে না, মনে হচ্ছে এখানে কালার আছে। তো আমি যখন এটা বাইরে নিয়ে যাব, এই যে বাইরে নিয়ে গেলে তখন বোঝা যাবে যে এখানে ফিল কালারে আসলে কোনো কালারই নাই। এই দেখুন, তো ফটোশপে বাইরে নিয়ে ডকুমেন্টের পেজের বাইরে নিয়ে গেলে অবজেক্টগুলো দেখা যায় না, কিন্তু এখানে অবজেক্টগুলো দেখা যায়। আপনি যেখানেই নিয়ে যাও, আমাদের সর্বোচ্চ সীমানা হচ্ছে এতটুকু পর্যন্ত, এর থেকে বাইরে এর থেকে বাইরে নেওয়া যায় না। তো এখন আমি যদি স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, আমার এটা সিলেক্ট করতে হবে, এটা উপরের দিকে নিয়ে আসতে হবে, যে এটা এখন উপরের দিকে চলে আসলো। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করি, যেটাই সিলেক্ট করি ওইটাই হবে। আর স্ট্রোকের সাইজটাও বাড়ানো কমানো যায়। এই যে আমি সিলেক্ট করলাম, এখান থেকে এই যে স্ট্রোক, আমি এদিকে উপরে রোহিটা চাপ দিচ্ছি, স্ট্রোক কালারটা, স্ট্রোকের সাইজটা বেড়ে যাচ্ছে। তো অথবা আমি এখানে ক্লিক করে এখান থেকে যে সাইজ, যতগুলো সাইজ আছে ওই সাইজগুলো আমি দিতে পারবো। যে এটা এখন 100 পয়েন্ট। তো আমি চাইলে এখানে ম্যানুয়ালি লিখেও দিতে পারবো, যেমন 50 লিখে দিলাম, এটা হচ্ছে 50। স্ট্রোকের সাইজটা হচ্ছে এত বড়। তো ডিফল্ট হচ্ছে এক এক সাইজেই থাকে, 1 পয়েন্টে। এবার যদি আমি ফিল্ডে একটা কালার দিতে চাই, এটা এখন তো যেহেতু কালারই নাই, ওই যে ফিল্ডে হচ্ছে নাম দেখাচ্ছে। তো আমি এটা ক্লিক করে, আমি এখান থেকে করতে পারবো অথবা এখান থেকে করতে পারবো। ক্লিক করে আমি কি করব, এবার এখানে কালার দেব। এখন আমার কালার, এই যে কালার, আরেকটা বলি নাই যে ফটোশপে যেরকম এদিকেগুলো হচ্ছে টুল বার, এদিকেগুলো হচ্ছে প্যালেট, ওই প্যালেটেও সেম। ওই ফটোশপে যেমন কালার ছিল, লেয়ার ছিল, এই বিভিন্ন ধরনের ছিল, আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও এখানে প্যালেটের ফেলাতের এই বক্সে অনেকগুলো আছে, যেমন কালার আছে, তারপরে এখানে আর কালার গাইড আছে, অনেকগুলো অপশন আছে, আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। এখন কালারটা একটু দেখি, এই যে কালারে মাত্র একটা বার দেখা যাচ্ছে। আমরা এখানে যে দুইটা কালার মোড ইউজ করতেছি, সেগুলো হচ্ছে কি সিএমওয়াইকে, আর হচ্ছে 8 জিবি। এখানে আমি যে ডকুমেন্টটা নিলাম এটা আর সিএমওয়াইকে মোডে নিছি। সিএমওয়াইকে কালার হচ্ছে 4টা, ওই 4টা কালার এখানে দেখা যাওয়ার কথা, এখানে দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে আমি নতুন এটা ওপেন করলাম, ইনস্টল করার পর আমাদের নতুন একটা ইন্টারফেস আসলো এরকম। তো আমি এখানে ক্লিক করে কালারটা নিয়ে আসলাম, অথবা এখানে যদি না থাকে উইন্ডোতে গিয়ে এখান থেকে যে কালারে ক্লিক করে এটা নিয়ে আসা যাবে। তো আমি এবারে যে এখানে ক্লিক করব, অপশনস আছে এখানে, শো অপশনস, এখানে গিয়ে আমি শো অপশনে ক্লিক করব। এই যে যখন ক্লিক করলাম শো অপশনে, তখন সবগুলো কালার চলে আসলো। তো আমি এখানে সায়ান 100% দিচ্ছি আর ম্যাজেন্টা 100% দিচ্ছি, তখন এই কালারটা হয়ে গেল। আর ওই যে কোন কালারটা চেঞ্জ করব ওইটা আমি যে এখান থেকে করতে পারি। এখন ফিল কালারটা উপরের দিকে আছে, এজন্য আমি যদি চেঞ্জ করি এখন চেঞ্জ হচ্ছে ফিল কালারটা। তো আমি যদি এটা সিলেক্ট করি, মানে স্ট্রোকটা ওইটা উপরের দিকে আসবে। এখন যদি আমি চেঞ্জ করি এখান থেকে কালার, ওই স্ট্রোকটা চেঞ্জ হবে। কারেন্ট চলে গেল। আচ্ছা, সুগন্ধটা শোনা যাচ্ছে না? শরীফ শরীফ ভাই আছেন?
সুকান্তটা শোনা যাচ্ছে? আচ্ছা, না ওই ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আমি কালারগুলোর কথা বলছিলাম। এই যে প্রথম অবস্থায় আমাদের এই ধরনের থাকে, এই অবস্থায় থাকে। তো এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করলে এই অপশনগুলো কালারগুলো সব চলে আসে। এই যে, তো ইলাস্ট্রেটরে কোনো কিছু ড্র করার পর সাধারণত এই যে কোনো অবজেক্টের সাথে এই ধরনের ওই যে একটা সারফাসে একটা বক্স চলে আসে, ওইটাকে বলা হয় বাউন্ডিং বক্স। তো এই বাউন্ডিং বক্সটা আমরা চাইলে হাইডও করতে পারি, তবে যদি হাইড করি তখন আমরা এটার এভাবে ছোট বড় করতে পারবো না। আর ফটোশপে 100% জুম করার পর যে ফেটে যায়, কিন্তু এইখানে আমি যখন জুম করতেছি ওই যে নিচে নিচে দেখা যাচ্ছে একদম ফুললি 6000 700% পর্যন্ত জুম হয়ে গেছে। পর্যন্ত জুম করার পরেও এটা ফেটে ফেটে যাচ্ছে না। আচ্ছা, তো কোনো কিছু ড্র করার পর সিলেকশন টুলটা নিতেই হয়। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে বি, আর ফটোশপের শর্টকাট হচ্ছে ফটোশপের মুভ টুলের শর্টকাটও বি। এখানে সিলেকশন টুলটাও মূলত ওই মুভ টুলের মতো কাজ করে, এভাবে সিলেক্ট করা যায়, মুভ করা যায় এটা দিয়ে। তো এখানে আলাদাভাবে লেয়ারগুলো সিলেক্ট করতে হয় না। আমরা এখানে লেয়ারও আছে, উইন্ডোতে যাই একটু, লেয়ারে ক্লিক করি, এই যে এখানে লেয়ারগুলো চলে যাচ্ছে। আমরা এটা এই যে এখানে ধরে আপনি এভাবে লম্বা করতে পারি, যতগুলো লেয়ার হবে ততগুলো আমরা এখানে দেখতে পাবো। এই যে এখান থেকে নিউ লেয়ার নেওয়া যাবে, এই যে নিউ লেয়ার নেওয়া গেল। আমরা ডিলিট করে দিই। তো লেয়ারগুলো সাধারণত লাগে না এখানে। তো লেয়ার ইলাস্ট্রেশনের আমরা যখন ইলাস্ট্রেশন করব তখন মূলত লেয়ারগুলো একটু মেনটেন করতে হবে। তো আপাতত এখন আমাদের প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা লেয়ারগুলো খুব বেশি মেনটেন করতে হয় না। হাইড করলাম, তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো ফটোশপের মতো এখানেও যে ওয়ার্ক স্পেস ভিন্ন ভিন্ন ধরনের হয়। যে এখন আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ক্লাসিক ওয়ার্ক স্পেস, মানে এসেনশিয়ালটা। এসেনশিয়ালের পরে আরও আছে অটোমেশনের আর তার ওয়ার্ক স্পেসটা এইরকম। তারপর আমাদের লেআউট আরও আছে, বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস আছে। তো নর্মালি আমরা এসেনশিয়াল এই কাজ করি, যে যে ওয়ার্ক স্পেসেই হোক সবগুলোতে একই কাজ মানে ওই এসেনশিয়ালে যে কাজগুলো করা যায় ওয়েবের এখানেও ওই কাজগুলো করা যায়, শুধুমাত্র একটু এটা ভিন্ন। আর ওয়েবের ক্ষেত্রে মূলত ওই ইন্টারফেস ডিজাইনগুলো করার জন্য এটা লাগে। তো সাধারণত ইলাস্ট্রেটরে এগুলো খুব কমই করা হয়, এগুলোতে আলাদা সফটওয়্যার আছে ওই ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য। সেক্ষেত্রে আমরা এসেনশিয়াল বা যে কোনো একটা দেখে আমরা যে কোনো একটা ওয়ার্ক স্পেসিফিক দেখে আমরা কাজ করতে পারি। আমরা এখানে যদি ক্লিক করি তখন সবগুলো প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে লেয়ারটা এখানে গিয়ে খুঁজতে হবে, তারপরে আর অ্যাসেট যেগুলো এখান থেকে খুঁজতে হবে। তো এগুলো না করে আমরা এটা অফ রাখি, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা ক্লিক করে নিয়ে আসতে পারি। যেমন ফ্যাট ফাইন্ডার প্যানেলটার প্রয়োজন হচ্ছে, আমরা এটা ক্লিক করে নিয়ে আসলাম। আর এটাও যেখানে রাইট বাটন ক্লিক করে ফ্যাট ফাইন্ডার অপশানে যখন ক্লিক করব তখন এখানে আরও কিছু অপশান দেখতে পাবো। তারপর আরও আছে স্ট্রোক, এখানে ক্লিক করে সব অপশানে ক্লিক করলে স্ট্রোকে আরও অনেকগুলো অপশান চলে আসবে।
এখানেও সেম হাইড অপশনে গেলে ক্লিক করলে এগুলো থাকবে অ্যালাইনের ক্ষেত্রে। যদি শো অপশনে ক্লিক করি তখন আরও কিছু অপশন হবে, এগুলোর কাজ আছে। যাই হোক, তো মনে রাখতে হবে আমাদের কোনো কিছু ড্র করার পর ড্র করার পরেই আমাদের সিলেকশন টুলটা নিতে হবে। সিলেকশন টুল আর এরপরে আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটার কাজটা হচ্ছে ওই ফটোশপে যেরকম এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো, এখানেও প্রত্যেকটা অবজেক্টে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অ্যাঙ্কর পয়েন্টগুলো কাস্টমাইজ করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করা হয়। আবার আমি যদি এখানে সিলেক্ট করে নেক্সট দিই, এটা কেটে যাবে। এভাবেও এই কাজের জন্য এই ডিরেক্ট সিলেকশন টুলটা করতে হয়। ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ হয়। গ্রুপ সিলেকশন টুলের ক্ষেত্রে এখানে আমরা গ্রুপ সিলেক্ট করতে পারি যখন আমাদের অনেক অপশন অনেকগুলো থাকবে, বা আমাদেরকে বিভিন্ন অনেকগুলো যখন যদি টুকরো হয়, তখন আমাদের এই সিলেকশন টুলগুলো গ্রুপ করে কীভাবে সিলেক্ট করতে পারি সেটা দেখবো। আর এরপরে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা ফটোশপে যেমন একটা কালার, সেম একটা কালারকে একসাথে সিলেক্ট করতে হয় ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে, এখানেও সেম আমাদের একটা ডকুমেন্টসে যতগুলো অবজেক্ট থাকুক না কেন, একই কালারের সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করার জন্য আমরা এই টুলটা ইউজ করি, ম্যাজিক ওয়ান টুলটা। তারপর আবার লেসো টুল আছে। লেসো টুল কাজটা হচ্ছে এভাবে সিলেক্ট করা। তো এখানে সাধারণত ওই যে এভাবে সিলেক্ট করার পর মার্কের যে একটা দাগ থাকে, এখানে ওই দাগটা থাকে না। তারপর পেন টুল। এই যে পেন টুল দিয়ে আমরা এভাবে ড্র করতে পারি, ঠিক ফটোশপে যেভাবে আমরা করছিলাম যেভাবে। তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটা ফটোশপে যেরকম ছিল ওই রকমই, তবে এখানে ফাঁক সিলেকশন করা যায় না, এখানে শুধুমাত্র ড্র করতে হয় পেন টুল দিয়ে। তারপর টাইপ টুল। টাইপ টুলের ক্ষেত্রে আমরা ওই ফটোশপের মতো সিঙ্গেল ক্লিক করে একটা সিঙ্গেল লাইন আমরা লিখতে পারি। সিজিতে অটোমেটিকলি একটা লেখা চলে আসে, যখন আমরা ক্লিক করবো এই যে অটোমেটিকলি একটা লেখা চলে আসে। এটা সিঙ্গেল ক্লিক করলে একটা লাইন আমরা তৈরি করতে পারি। আবার যদি আমরা প্যারাগ্রাফ আকারে লিখতে চাই, তো এইভাবে আমরা ড্র্যাগ করে লিখতে পারি, এই যে অটোমেটিকলি এখানে চলে আসছে। তবে CS6 এর ক্ষেত্রে এইভাবে লেখা চলে আসে না, লেখা থাকে না CS6 এ। তো এটা যা শুধুমাত্র দেখানোর জন্য যে স্যাম্পল ট্যাক্স কীরকম, প্যারাগ্রাফ আকারে ট্যাক্স কীরকম হয়, এটা দেখানোর জন্য সিসিতে এই সুবিধাটা আছে আর কি। আচ্ছা, তারপর এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল হচ্ছে ওই একটা শেপের মধ্যে টাইপ করা, টাইপ অন পার্ট টুল, এটা হার্ডের মধ্যে টাইপ পার্ট করা, মানে এরকম। আমি যদি তার বৃত্ত আঁকি, তো এর উপরে টাইপ অন পার্ট টুল দিয়ে যদি আমি লিখি, এভাবে সারফেসে লেখা যাবে এইভাবে। এই হচ্ছে টাইপ অন পার্ট টুলের কাজ। তারপর এরপরে আছে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল দিয়ে এভাবে টানলে ওই একটা লাইনই আঁকা যায়। এটা ফটোশপেও ছিল, তা লাইন টুল একটা ছিল। তো ওই লাইন টুলটার সাথে এই লাইন টুলটা আরও সুবিধা কি, যে এখানে স্ট্রোক কালার আঁকা যায়, কিন্তু ওখানে স্ট্রোক কালার একটা স্ট্রোক কালার আঁকা যায় না। তো এখানে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা সেগমেন্টই আঁকা হয়, মানে এখান থেকে আমি এর পর্যন্ত ড্রাগ করে আঁকলাম। শুধুমাত্র ক্লিক করলে হয় না, ক্লিক করলে এরকম একটা অপশন আছে, তারপর এখান থেকে করতে হয়। তো ক্লিক করে ওভাবেই ড্র করতে, আর এভাবে ম্যানুয়ালি যতটুকু পর্যন্ত আমার দরকার ততটুকু পর্যন্ত একটা লাইন ড্র করতে হবে। এদিকেই হোক বা যেদিকেই হোক, যে কোনো দিকেই আমি লাইন ড্র করতে পারি এইভাবে। তো এটা একটা সেগমেন্ট বলতে যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত
যে একটা লাইন তৈরি হয়, এটা হচ্ছে একটা সেগমেন্ট। তারপরে আমরা এটার সাথে আরও দেখি আর্টস টুল, যেমন এই যে আর্টস টুলটা আমি যতটুকু পর্যন্ত একটা দেখালাম, যেমন এটাও সেম, এখান থেকে এটার পর্যন্ত একটা একটা সেগমেন্ট। তারপর আবার স্পাইরাল টুল দিয়ে দেখি, স্পাইরাল টুল দিয়ে দেখি আমি যখন বাইরে টানতেছি, বাইরের দিকে টানতেছি, তখন এটা বড় হচ্ছে। আর এটাকে আমি যদি আপ এরো কি ডাউন এরো কি আপ এরো কি ডাউন এরো কি চাপ দিই, তখন এই যে এগুলো এগুলো ওই সেগমেন্টগুলো বেড়ে যাচ্ছে। আমি একটু দেখি এখানে কয়টা সেগমেন্ট আছে, আমি একটু পর্যন্ত দেখি। এখানে এখানে দেখা যাচ্ছে এখান থেকে এত পর্যন্ত একটা সেগমেন্ট, এখান থেকে এত পর্যন্ত একটা সেগমেন্ট, 2টা 3 4 5টা সেগমেন্ট আছে। তো আমরা আঁকার সময় ওই আপ এরো কি ডাউন এরো কি চাপ দিয়ে আমরা সেগমেন্টগুলো বাড়াতে কমাতে পারি, এই যে এভাবে। তো এখন এটা এরকম এরকম হচ্ছে, মানে এরকম। তো আমি চাচ্ছি এগুলো একটু কাছাকাছি করার জন্য, ওই যে একটু আগে যেরকম আঁকার সময় যেরকম হচ্ছিল, এই যে আমি এভাবে আঁকতেছি, তো সেগমেন্টগুলো বাড়াচ্ছি, এভাবে বেড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি আর একটু কাছাকাছি, মানে মাকড়াসার জালের মতো করে। তো আমি কন্ট্রোল সেভে ধরবো, কন্ট্রোল সেভে এই যে এভাবে মাউসটা আমি জাস্ট খাসিয়ে নিয়ে যাচ্ছি, এই যে এভাবে হচ্ছে কন্ট্রোল সেভে ধরলে। তারপর এতটুকু নিয়ে আসলাম। তারপর আবার আমি যদি আবেরও কিটা চাপ দিই, এই যে এভাবে সেগমেন্টগুলো বেড়ে যাবে, এভাবে বেড়ে যাচ্ছে। তো আমরা এভাবে বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারি এই টুলসগুলো ব্যবহার করে, যেটা ফটোশপে এই কাজগুলো সহজে করা যেত না, আমরা এখানে খুব সহজে এই কাজগুলো করতে পারতেছি। তারপর আরও স্পাইরাল টুল গেলো, আরও আছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এইভাবে টেবলের মতো করে একটা গ্রিড আঁকা যায়। তো আমি যে আবেদকিটা চাপ দিচ্ছি, ওদিকে রোগুলো বাড়তেছে আবেদকিটা চাপ দিলে। তো আমি ডাউনে রকি যদি চাপ দিই, তখন রোগুলো কমতেছে। এখন ল্যাব এরো কি রাইট এরো কি, ওগুলো যদি চাপ দিই, ল্যাব এরো কি চাপ দিলে এগুলো কমতেছে, আর রাইট এরো কি চাপ দিলে এই কলামগুলো বাড়তেছে। আবার আমি মেনু এভাবে শুধুমাত্র সিঙ্গল ক্লিক করে এখান থেকে নিতে পারি। আমার হোয়াইট হাইট কত হবে, তারপরে হরিজন্টাল ডিভাইডার্স মানে কলাম আর কি, কলাম কয়টা হবে, তারপরে হচ্ছে আবার রো কয়টা হবে, আমরা এই যে এখানে ওগুলো সিলেক্ট করে দিতে পারি। তারপরে গ্রিড ফিল হবে কিনা, মানে গ্রিডে কালার থাকবে কিনা ভিতরে বক্সগুলোতে আর কি, যেমন এই যে এই ভিতরগুলো এগুলোতে কালার থাকবে কিনা। এখন তো কোনো কালার নাই, আমাদের কালারে দিতে পারি, যেমন এখন কালার দিলাম। তো এখানে শেপ ইলিপস রেক্টাঙ্গেল ইলিপস এগুলো আঁকা হয় যে এখান থেকে। তার আগে আমি একটু দেখি, এখানে একটা কলার গ্রিড টুল আছে, এই যে সিক্স ভেতরে আমি যদি ড্র করি, তখন চারদিকে সমান একেবারে গোল করে দেওয়া হয়, এই যে। তো আমি যখন আবেরও হিসাব দিচ্ছি, তখন এই বৃত্তগুলো বাড়তেছে। যদি আমি লেফট রাইট এরও হিসাব দিই, তখন ওই দাগগুলো বাড়তেছে, কমে গেছে একদম। আমি বাড়াই, এই যে এবার বাড়াচ্ছে, লেফট এরো কি রাইট এরো কি এগুলো চাপ দিই, এভাবে মাকড়সা জালের মতো করে আঁকা যায়। এবার দেখি শেপ টুলগুলো, রেক্ট্যাঙ্গেল টুল, এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এভাবে ড্র করতে পারি, আবার নির্দিষ্ট সাইজের একটা ড্র করতে পারি। জাস্ট ক্লিক করলাম, এখানে আমি সাইজ দিও ধরেন 5 ইঞ্চি, আর হচ্ছে 3 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল, এই হচ্ছে একটা 5 ইঞ্চি বা 3 ইঞ্চি রেক্ট্যাঙ্গেল নিলাম। এভাবে আমি আঁকতে পারি। আর সিসিতে একটা সুবিধা হচ্ছে, আমরা কর্নারগুলো যে এই যে এইভাবে এখানে টেনে এভাবে কর্নারগুলো বাড়াতে পারি, স্মুথ করতে পারি, রাউন্ড করতে পারি, এই যে আবার এতটুকু করা যায়। তো
রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল একটা আছে, যে এভাবে। তো রাউন্ডটা বাড়ানোর জন্য আমি আপ এরো কিটা চাপ দিই, এই যে রাউন্ডটা বেড়ে যাচ্ছে, যে ডাউন এরো কিটা চাপ দিচ্ছি, রাউন্ডটা কমে যাচ্ছে। আফিয়া ইসলাম, আচ্ছা আফিয়া ইসলামকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই। আচ্ছা দুর্জয় ভাই আছেন, সোহেল ভাই আছেন, দেখতেছি। আহ, আজকে ইলাস্ট্রেটর দেখাচ্ছি আর কি ভাই। আমার প্ল্যান ছিল যদি যদি সবাই আসে ফটোশপটা আজকে কমপ্লিট করব। কিছু কিছু সমস্যা আছে, ওগুলো একটু ঠিক করে দিব। কিন্তু প্রথম দিকে দেখলাম খুব কম, 2 জন 3 জন, এই জন্য ইলাস্ট্রেটর দেখাচ্ছি আর কি একটা। তো এগুলো আবার দেখাবো, যারা যারা পায় না এগুলো তাদের আরও আবার দেখাবো। দুর্জয়, আচ্ছা তো সোহেল ভাই আপনি তো আমাদের থেকেই দেখতেছেন, কিছু বুঝতেছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দুর্জয় ভাই কেমন আছেন? আচ্ছা, এর জাস্ট হ্যাঁ টুলগুলো নিয়ে আলোচনা করতেছি। আমরা তো ফটোশপে প্রায় শিখে ফেলছি বুঝছেন। এখানে ফটোশপগুলো যেহেতু এখন বুঝছি, ফটোশপের টুলসগুলো এখানে খুব বেশি দেখাতে হবে না, আমরা ইজিলি বুঝতে পারবো। এই যে ওই সেভ টুল আর কি, সেভ টুলগুলো তো আমরা ফটোশপেও পাইছিলাম। এখানে এখানে একটু বেশি আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটু বেশি আছে। হ্যাঁ, আর যে রাউন্ডগুলো ইচ্ছা মতো বাড়ানো কমানো যায়, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু ফটোশপে হচ্ছে একটু ঝামেলা। সেজন্য আর কি ফটোশপের কাজ ফটোশপেই করে, ইলাস্ট্রেটরের কাজ ইলাস্ট্রেটরেই করা হয়। এখানে তো ভেক্টর ডিজাইনগুলো বেশি করে। ভেক্টর ডিজাইন বেশি করে বলতে ভেক্টর ডিজাইনই হয় এখানে, ভেক্টর ইলাস্ট্রেটরে। আর ফটোশপে সাধারণত রাস্তার ইমেজগুলো তৈরি করা হয়, রিয়েলিস্টিক ফটো এডিট করা এগুলো হয়। আচ্ছা, তো ইলিপস টুল আছে আরও, এই যে ইলিপস টুল শিপ চেপে ধরে ড্র করলে সমানভাবে ড্র হয় এইভাবে। তারপর এখানে একটা দাগ আছে, এই যে আমরা চাইলে এইটাকে ধরে আমরা এইভাবে ইলিপসটা ইলিপসটার কিছু অংশ কেটে দিতে পারি, জানো এটুকু। ইলিপসটার এই অংশটুকু কেটে গেল। আবার যদি নিয়ে আসি, আবার আবার জোড়া লেগে গেল। এভাবে আমরা ইয়ে করতে পারি। তারপর আরও দেখি পলিগন টুল। পলিগন টুলের ক্ষেত্রেও আমরা ওই যে এই পলিগনগুলো বাড়াতে কমাতে পারি। এখন আমাদের তো ফটোশপের ক্ষেত্রে এখানে উপরে একটা ছিল সাইড, ওখান থেকে ঠিক করে দিতে হইতো, বা ক্লিক করে এখান থেকে ঠিক করে দিতে হইতো। আমরা ডেসক্টপের ক্ষেত্রে এভাবে ড্র করে আমরা অ্যারো কি ডাউন অ্যারো কি আপ অ্যারো কি প্রেস করে বাড়াতে বা কমাতে পারি, বুঝতে পারছেন? এই যে একটা ত্রিভুজও হয়ে যায় এখান থেকে, খুব ইজিলি করা যায়, একদম ইজিলি। আপনাদের ইলাস্ট্রেটরটা আছে, ইনস্টল করা আছে? সোহেল ভাই আপনার ইনস্টল করা আছে? হ্যাঁ,
ইনস্টল তো ইনস্টল তো করতে পারবেন না। এটা সিসি 17টা। হ্যাঁ, না ইলাস্ট্রেটরের ওই যে যেটা দিয়েছিলাম, মাস্টার কালেকশন যেটা দিয়েছিলাম, ওইখানে সবগুলো আছে। তবে ওইটা CS6টা, আর সিসিটার লিঙ্ক আমার কাছে নাই অতটা। মানে কম্পিউটারে আছে সফটওয়্যারটা, ওইটা তো আপলোড করতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, পাইলে ওখান থেকে নেবেন। তবে ক্র্যাক ছাড়া আর কি, ক্র্যাক ছাড়া পাওয়া যায় ওখানে। হ্যাঁ, আর CC 17 কেকটা একটু রিক্সি হয়ে গেছে এখন। উম, আচ্ছা, আপনি কোনটা চালাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। উম, ঠিক আছে, ভালো হয়েছে। সোহেল ভাই, তাহলে আপনি এক কাজ করেন, সফটওয়্যারটা ইনস্টল করেন আপাতত। আমি ফ্যান কিছু কাজ দেখাচ্ছি, আর এটার সাথে সাথে আরও টুলসের কাজ দেখব। এই যে নিচে আরও যে টুলস আছে, কতগুলো এক্সট্রা টুল আছে, আমরা আমাদের মনে হয় এগুলো এত বেশি বিষয় একটু আলোচনা করার দরকার নেই। আমরা এমনিতে বুঝতে পারছি ফটোশপে। তো এক্সট্রা যদি কিছু থাকে আপনার কাজ করার সময় ওগুলো দেখতে পাবেন। পেইন্ট ব্রাশ টুল, একটা ব্রাশ টুলের কাজ খুব বেশি নাই এখানে। এই যে এভাবে ব্রাশ করা লাগে ব্রাশ টুল দিয়ে। তো ইলাস্ট্রেশনের ক্ষেত্রে একটু লাগে ব্রাশ টুলটা। তারপর এখানে আরও টুল আছে, শেপ বিল্ডার, শেপার টুল, ইন্ট্রোডাকশন টু শেপার। তারপর পেন্সিল টুল আছে। পেন্সিল টুল দিয়ে ওই যে পেন্সিল দিয়ে যেভাবে ড্র করে ওভাবে ড্র করতে হয়। ইরেজার টুল আছে, সিজার টুল আছে, আমরা ওগুলো জানবো আস্তে আস্তে। আর এখানে রোটেট টুলটা, রোটেট টুলটা একটু আসি। রোটেট টুলের রিফ্লেক্ট টুল, আমরা এই দুইটা টুলের কাজ একসাথে করবো। আমরা অর্থাৎ এখানে আলাদা করে রাখি। এই যে যতগুলো টুলস আছে, আমরা প্রত্যেকটা টুলস এইভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি। যেমন ধরেন এই যে শেপ টুলের ক্ষেত্রে, এই যে এখানে অনেকগুলো আছে। আমি বারবার এখানে ঢুকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হয় আমার। তো এখানে ক্লিক করে বাইরে নিয়ে আসা যায়। এই যে আমি এখন যেটা প্রয়োজন আমি ওটা সিলেক্ট করে কাজ করতে পারবো। কারণ আমার লিপ টুলটা প্রয়োজন হচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট করে ড্র করলাম। কালার কালার দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালার দিলাম। তারপর এটা সিলেক্ট করলাম, এইভাবে ড্র করলাম। এবার টুলসগুলো আলাদাভাবে বের করে নিয়ে আসি, আমরা করতে ওই টুলের কাজগুলো আমরা করতে পারি। মানে এভাবে এখানে বারবার যেতে হচ্ছে না, বারবার এখানে ঢুকে সিলেক্ট করতে হচ্ছে না। আর যদি আপনাদের শর্টকাট কিগুলো মনে থাকে, তাহলে তো এটারও প্রয়োজন হচ্ছে না। যেমন ইলিপসের শর্টকাটটা হচ্ছে এলটা আমি চাপ দিলাম, এখন ইলিপস টুলটা নিয়ে নিল ওই যে। এবার আমি আর রেক্টেঙ্গেলের শর্টকাট হচ্ছে, শর্টকাট কি হচ্ছে এম। এমটা প্রেস করলাম, ওই যে এটা সিলেক্ট করে দিল। তো কোনটা এইটা। এই যে আমি মাউস পয়েন্টারটা ওখানে কিছুক্ষণ রাখলে দেখা যাবে সিলেকশন টুল বি চাপ দিলে ওইটা আসবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে এটা ফটোশপের ক্ষেত্রেও সেম শর্টকাট কি আছে এখানে। এই যে এম হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আর ইলিপস হচ্ছে এল। কিন্তু এগুলোর শর্টকাট কি নাই। আর রথের শর্টকাট কি হচ্ছে আর। রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ও। রিফ্লেক্ট, রোটেট, ওগুলো আমরা একটু এখন জানবো। আমি ফ্যান টুল দিয়ে, আর ফ্যান টুলের শর্টকাট হচ্ছে পি। এই যে পি, ফ্যান টুল দিয়ে আমি কিছু ড্র করি। ফ্যান টুল দিয়ে সাধারণত জাস্ট ক্লিক করলে একটা অ্যাঙ্কর ফ্যান নেওয়া যায়। আর আমি এখানে যে দাগটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একটা গাইড। ওখানে কিন্তু এখনো কোনো পার্ট হচ্ছে না, এটা জাস্ট একটা গাইড। তো আমি যদি এখানে ক্লিক করি, এখন হচ্ছে এই থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট তৈরি হলো, একটা স্ট্রোক।
তো ক্লিক করলাম। এখন আমি যদি এখানে শিপ চেপে যখন শিপ চেপে ধরলাম, দেখেন শিপ চেপে ধরার পরে আমি কিন্তু এখানে নিয়ে আসছি, নিচে নিয়ে আসছি আমার মাউস পয়েন্টারটা, পেন্সিলটা ওখানে চলে আসলো, কিন্তু ওই দাগটা সোজাভাবে ওই দিকেই থেকে যাচ্ছে। এটা হচ্ছে শিপ চেপে ধরার কারণে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে এবার যদি আমি এভাবে ড্রাগ করি, এভাবে মাউস ছেড়ে না দিয়ে যদি আমি টানি, এই যে এইরকম এইরকম হচ্ছে। তো এবার আমি মুভ টুল নিলাম। কোনো কিছু আঁকার পর মুভ টুলটা নিতে হয়, মুভ টুল নিয়ে এভাবে সিলেক্ট করতে হয়, ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট বলতে সিলেক্ট, বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো হ্যালো, ওদি আদে রে তাই কম দি এই দি এই তো ওই বাসা দাঁড়াম ক্লাসগুলো মধ্যে ক্লাস চালাতে অনলাইনে দি না দে না দে। আচ্ছা, শুন না, ওই এনে তো jadi ki important hono iya ne dio. Oh, si ano liku no si ano iku LDB training kora hote online e. Ekো ক্লাস হলে দ এবং হতে ইনফরমেশন ইয়ে থাকে আমি দিবিচ্ছে হদা হই। ঠিক আছে। হ্যাঁ, মাহফুজুর ভাই, মাহফুজুর ভাই। ও আচ্ছা আচ্ছা, জবিন জমাত ওইটা বলি নাই। ওই ফটোশপের মতো অল্টার শেপে, এই যে অল্টার শেপে জমিন জমাত এভাবে করতে হয়। অল্টার শেপে, অল্টার শেপে ধরে ওই স্ক্রল বাটন ঘোরালে জমিন জমাত হয় আর কি। হচ্ছে না আপনার কোনটা? আচ্ছা, 17টা না? তো এমনি ও ইলাস্ট্রেটর তো না? তো এমনি কম অল্টার শেপে না ধরে এমনি স্ক্রল বাটন ঘুরান তো। হ্যাঁ, হ্যাঁ মাহমুদুর ভাই হচ্ছে। আচ্ছা, পেন টুলটা নিলাম। পেন টুলটা নিয়ে যে আমি এই যে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যায়, আর ক্লিক করে এভাবে যদি আমি তা বের করি, ওই যে ফটোশপের মতো, ফটোশপের পেন টুলের মতো এখানেও হ্যান্ডেল বের হয়ে যায় আর একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর এদিকে পাতটাও কার্ভ হয়ে যায় এইভাবে। যাও, আমি এখানে একটা কাজ করি, রোটেট টুল, রিফ্লেক্ট টুলের কাজটা বোঝানোর জন্য একটা সাপলা ফুল একটা আর কি, সাপলা ফুল। তো যাই হোক, ক্লিক করলাম, ক্লিক করে এবার শিপ চেপে ধরে যাতে উপরে থেকে নিচে সোজা করে সমান, একদম সোজা করে ওইটা তৈরি হয়। যে ক্লিক করলাম, আমি শিপ চেপে ধরে ক্লিক করলাম, এবার শিপ ছেড়ে দিয়েছি। এবার এইভাবে তো কার্ভ করি, কার্ভ করলাম। এই যে একটা আমি এখান থেকে এত পর্যন্ত একটা সেগমেন্ট আঁকলাম। এবার আমি সিলেকশন টুলটা নেব, এই যে এটা সিলেকশন টুলটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আবার বাইরে ক্লিক করছি, ডিসিলেক্ট হয়ে গেল। এখানে উম, এখানে একটু বাইরে নিয়ে দেখি, এই যে আমার ফিল কালার নাই। ফিল কালার সিলেক্ট করলে এখানে দেখা যায় যে ফিল কালার নান করা আছে, শুধুমাত্র স্টক কালার আছে। আমি ফিল কালার উপরে আছে, আমি এইটা উপরে থাকা অবস্থায় আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি কালার দিলাম, মনে করেন এইটা, এটাই দিলাম। নিয়ে আসি আবার, যে এখানে ফিল কালার আছে এইটা, আর স্টক কালার আছে ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটা আমি
সিলেক্ট করে আমি নান করে দিলাম, মানে স্ট্রোক কালারটা। অথবা আমি স্ট্রোক কালারটা একটু রাখি, বোঝা যাতে বোঝা যায়। এই যে এ হচ্ছে ফিল কালার, এ হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা এই পর্যন্ত, এই যে দেখেন স্ট্রোক কালারটা এখানে কীরকম কীরকম করে আছে। তো এবার আমি এক কাজ করি, ফুলের পাপড়ি আঁকার জন্য আমি আবার আমার এদিকে একটা ড্র করতে হবে। তো আমার ওদিকে ড্র না করে আমি যেভাবে এটা ড্র করলাম, এই যে এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এভাবে ড্র করছিলাম যাতে সোজা করে হয়। তো সেক্ষেত্রে আমি যেহেতু এটা ওভাবেই ড্র করছি, তো আমি কী করবো, এটা ওইদিকে রিফ্লেক্ট করলে, উল্টো দিকে রিফ্লেক্ট করলে সেম শেপ, সেম আকৃতির শেপ একটা আমি পাবো। মানে রিফ্লেক্ট বলতে ওই ফ্লিপ হরিজন্টাল যেটা করছিলাম ফটোশপে, এটা হচ্ছে রিফ্লেক্ট করা। তো রিফ্লেক্ট করার জন্য এই যে এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিতে হবে। রিফ্লেক্ট টুলটা নিয়ে রিফ্লেক্ট টুল, এই যে এখানে একবার ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব, দেখেন এটা উল্টে গেল। আমি শুধুমাত্র এটাকে রিফ্লেক্ট করছিলাম। তো আরেকটা হচ্ছে রিফ্লেক্ট টুলটা নিব, আবার ক্লিক করলাম এই অ্যাঙ্কর পয়েন্টে। আর এবার আচ্ছা সিট চেপে ধরে এখানে ক্লিক করলে সোজাভাবে রিফ্লেক্ট হবে এভাবে। আর যদি আমি রিফ্লেক্ট টুলটা নিয়ে এখানে ক্লিক করে যদি শিফট অল্টার চেপে ধরি, এই যে এখন ডাবল হয়ে গেল, মানে কপি হয়ে আরেকটা রিফ্লেক্ট হয়ে গেল। এখন এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা, এই যে এটা আলাদা এটা আলাদা, যদি না এইভাবে আলাদা আলাদা হবে। আমরা একটু জুম করে দেখি, এই যে এখানেও এই যে আলাদা 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 কিন্তু আছে, এটা আলাদা এটা আলাদা, এখানেও সেমভাবে এদিকে আলাদা আলাদা, মানে এখানে মূলত দুইটা আলাদা 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 অবজেক্ট। তো আমরা এক কাজ করি, এটা পুরোটা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে জয়েন করব যাতে একটা হয়ে যায়। গ্রুপ করলে একটা হবে না, গ্রুপ করলে ঠিকই একসাথে থাকবে, কিন্তু এটা দুইটা কিন্তু আলাদা আলাদা। এই যে তো আমি কী করবো, সিলেক্ট করে আমি জয়েন করব এটাকে, রাইট বাটন ক্লিক করে জয়েন। এই যে সিলেক্ট আবার দেখাই, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন ক্লিক করলাম। এবার দেখেন এই যে কর্নারগুলো এখন কিন্তু এক হয়ে গেছে, এই কর্নারগুলো এখন এক হয়ে গেছে। তো জয়েন করার সিস্টেমটা হচ্ছে কি, আবার দেখা একটু, এখানে আলাদা আলাদা আছে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন, অথবা এখানে গিয়ে অবজেক্ট মেনুতে গিয়ে এই যেখান থেকে জয়েন করতে গেল, আচ্ছা এই যে এখান থেকে ফাঁক জয়েনে ক্লিক করলে এটা আবার জয়েন হয়ে যাবে। অথবা আমরা এই যে দুইটা অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে জয়েন হয়ে যাবে। এখানে হচ্ছে কন্ট্রোল জে প্রেস করলে লেয়ার কপি হয় না, এখানে কিন্তু একটু আলাদা। ফটোশপে কন্ট্রোল জে প্রেস করলে লেয়ার কপি হয়, কিন্তু এখানে এরকম না, কন্ট্রোল জে প্রেস করলে জয়েন হয়। জয়েন হয় মূলত দুইটা, এই যে দুইটা স্ট্রোকের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট জয়েন হয়। কন্ট্রোল জে প্রেস করলাম, এটা সিলেক্ট করে, আর এখনও কিন্তু এডিটটা হয় নাই, না হয়ে গেছে, হয়ে গেছে, কন্ট্রোল জে জয়েন হয়ে গেল। এখন কিন্তু এটা একটা হয়ে গেল, এই যে একটা অবজেক্ট হয়ে গেল একটা। তো আমি একটা ফুলের পাপড়ি আঁকলাম এভাবে। তো এবার এক কাজ করি, আমি আবার আঁকবো এটার মতো করে, এদিকে যাতে ফুল শাপলা ফুলের মতো হয়। এখানে ক্লিক করলাম, এভাবে আঁকবো। তো আমার বারবার এভাবে না এঁকে আমি কাজ করি, এটাকে কপি করে রোটেট করি। আমার কী করতে হবে, এই যে এবার রোটেট টুলটা নিব, রোটেট টুলটা নিয়ে আমার রোটেট করার সেন্টারটা ঠিক করে দিতে হবে। এই যে এখন কিন্তু সেন্টার আছে এটা সেন্টারটা, মানে সেন্টারটাকে মানে এটাকে কেন্দ্র করে ঘুরবে। এটাকে কেন্দ্র করে যদি আমি যেভাবে যদি ঘুরাই, দেখেন ওইটাকে কেন্দ্র করে ঘুরতেছে এইভাবে, মানে মূল কেন্দ্র হচ্ছে ওইটা। এখন আমি কেন্দ্রটা যদি একটু চেঞ্জ করে দিই, আমি যে এখানে দিই,
এবার যদি আমি ঘুরাই, দেখেন এখন কিন্তু ওইটাকে কেন্দ্র করে ঘুরতেছে এইভাবে। তো এখানে আন্ডু করার জন্য আপনার আন্ডু করার জন্য কন্ট্রোল অল্টার প্রেস করতে হয় না, শুধুমাত্র কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয়ে যায়, মানে অনেকগুলো স্টেপ আন্ডু হয়। তো এবার আবার রোতে তুলটা নেই। এখন আমার এই যে এই কেন্দ্রটা দিতে হবে যে এখানে, শুধুমাত্র ক্লিক করলে হবে। যেমন এখানে ক্লিক করলাম, ওই যে কেন্দ্রটা এখানে চলে আসলো এই যে এইভাবে। তো আমি আবার সিলেকশন টুলটা নিলাম, সিলেকশন টুলটা নিয়ে আবার সিলেক্ট করি, রোতে টুলটা নিলাম। তারপরে যে আমি এখানে ক্লিক করবো এই অ্যাঙ্কর পয়েন্টে, আমার কেন্দ্রটা যাতে এখানে চলে আসলো। এবার আমি এই যে ওইটা কেন্দ্র করে এভাবে ঘুরাচ্ছি। এভাবে যদি আমি ঘুরাই সাপলা ফুলের মতো আমি অনেকগুলো ফাপড়ি খাবো। তো এইভাবে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে ওই ফাপড়িটা এখানে চলে আসলো। তো আমার তো এরকম না, আমার প্রয়োজন হচ্ছে এখানে থাকবে, আবার এখানে একটা থাকবে। তো সেক্ষেত্রে কী করবো, রোটেট টুলটা নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে আবার অল্টার শেপে আমি এভাবে নিয়ে আসবো। অল্টার, এই যে দেখেন যখন অল্টার আমি সরি যখন আমি অল্টার শেপে ধরতেছি, এই যে ওইটার সাথে একটা ওই মাউস পয়েন্টারের সাথে আরেকটা মাউস পয়েন্টার দেখা যাচ্ছে, ডাবল দেখা যাচ্ছে। তো এই অবস্থায় যদি আমি টানি কপি হবে। আমি শিফট চেপে ধরে কপি করতেছি, শিফট আর অল্টার চেপে ধরে এখানে ছেড়ে দিলাম। ওকে, এটা এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। তো সেমভাবে আমি আবার আরেকটা আমার ড্র করতে হবে, সরি আবার আরেকটা রোটেট করতে হবে। তো এভাবে না করে আমি এক কাজ করি, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, এতটুকু পর্যন্ত। তো এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা আছে, মানে যে দূরত্বে একটা পাবলিক এখানে আমি নিয়ে আসলাম। এবার সেম দূরত্বে, মানে এখান থেকে যে দূরত্ব, এখান থেকে ততটুকু আবার দূরত্ব একটা পাপড়ি হবে, সেটা হচ্ছে কন্ট্রোল ডি, মানে এখান থেকে কপি হবে। এই যে কপি হচ্ছে, কন্ট্রোল ডি চাপ দিলে এভাবে অটোমেটিক্যালি কপি হয়। তো আমি এভাবে একটা কিছু আঁকলাম। তো আমি আবার করতে পারি যে এভাবে কন্ট্রোল ডি, যে কন্ট্রোল ডি চাপ দিচ্ছি, এভাবে ড্র হচ্ছে। মানে এটা হচ্ছে রোটেট টুলের কাজ, রোটেট টুলটা অ্যাপ্লাই করার কারণে এরকম হচ্ছে। আমি জাস্ট এটা কন্ট্রোল জেড দিচ্ছি, আন্ডু করতেছি। আচ্ছা, এটা হচ্ছে পেন টুল দিয়ে, বুঝছেন? পেন টুল দিয়ে তো আঁকতে পারেন না, ফটোশপে তো আঁকতে পারেন নাকি? আফরোজা আপু, আচ্ছা। ফারজানা আপু কি বলছেন? কিসের কিসের ক্লাসের লিঙ্ক দিব ফারজানা আপু? ক্লাস তো এখানে চলতেছে, ক্লাসের আবার কিসের লিঙ্ক? এই লিঙ্কে তো ক্লাস চলতেছে, আপনি তো ক্লাসে আছেন। আচ্ছা দেখেন, আমি এটা ফ্যান টুল দিয়ে তৈরি করছি, আবার দেখাই। ফ্যান টুলটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করছি, শুধুমাত্র ক্লিক করে শিপ চেপে ধরে, যদিও বা শিপ চেপে না ধরলে ওই যে একটা সোজা করে একটা দাগ চলে আসতেছে, ওইটা হচ্ছে গাইড। আমি যদি এদিকে একটা নিয়ে যাই, ওইটা কিন্তু আর সোজা হচ্ছে না। আর আরেকটা বিষয়, সোজা হচ্ছে কি হচ্ছে না ওগুলো দেখার জন্য আমাদের গাইড হচ্ছে ভিউতে গিয়ে, এই যে স্মার্ট গাইডস থাকার কারণে আমি যখন সোজা করতেছি তখন কিন্তু ওগুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন ওই ধরনের কিছু গাইড দেখা যাচ্ছে না। তো এই যে ভিউতে গিয়ে স্মার্ট গাইডটা যদি আমি রেখে দিই, সিলেক্ট রাখি স্মার্ট গাইড, এই যে যখন আমি ক্লিক করলাম
ওখানে যখন ছিল ওই যে অ্যাঙ্কর পয়েন্ট একটা লেখা চলে আসতেছে, ওই যে যখন মাঝখানে নিয়ে আসতেছি মাঝখান বরাবর, তখন একটা দাগ চলে আসতেছে। ওটা দেখা ওইটা দেখাচ্ছে যে ওইটাই হচ্ছে তার মানে, মানে এতটুকু পর্যন্ত যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, তখন একদম পেজের সেন্টার বরাবর একটা নেওয়া যাবে। মানে এখন কিন্তু পেজের পেজের সেন্টার বরাবর হচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার মূলত। আচ্ছা, তো ফ্যান টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, এবার শিফট চেপে ধরে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে ছেড়ে দিলাম না, আমি এভাবে মাউসটাকে একটু নাড়িয়ে হ্যান্ডেলগুলো বের করতেছি। এভাবে আমি একটা কিছু আঁকলাম, তৈরি করলাম। তো আমি আবার অন্য কোনোখানে ক্লিক করতেছি না, ক্লিক করলে আরেকটা হয়ে যাবে। তো আমি এবার কী করব, সিলেকশন টুলটা নিব। সিলেকশন টুল মানে মুভ করানোর জন্য আর কি। সিলেকশন টুলটা নেওয়ার জন্য এই যে এটা হচ্ছে সিলেকশন টুলটা, ক্লিক করলে হবে, অথবা আমি কিবোর্ড থেকে বি চাপ দিব, ওই বেরিয়ের বিটা চাপ দিলাম, ওই যে টুলটা নেওয়া গেল। আমি এবার বাইরে বাইরে ক্লিক করি, যে সিলেক্ট হয়ে গেল, ওটা এখন আর সিলেকশন নাই। তো সিলেক্ট করি, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করলে যে এভাবে এগুলো চলে আসে কি বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্সগুলো ভিউতে গিয়ে শো বাউন্ডিং বক্স, এই যে এখানে হাইড বাউন্ডিং বক্স ক্লিক করলে এইগুলো চলে যায়। অনেক সময় এই সমস্যাটা হয় অনেকে, এই সমস্যাটা হলে অনেকে বুঝতে পারে না কীভাবে ছোটো চাইলে অবজেক্টগুলো ছোটো বড়ো করতে পারে না। তার কারণ হচ্ছে যে ভিউতে গিয়ে শো বাউন্ডিং বক্স, এখন হাইড এখানে শো বাউন্ডিং বক্স, এখন কিন্তু যা আঁকি বাউন্ডিং বক্স দেখা যাবে, দেখা যাচ্ছে। যদি আমি হাইড করি শো হাইড বাউন্ডিং বক্স, এখন দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না। আমি শো বাউন্ডিং বক্স দিলাম। আচ্ছা, তো এবার আমি আসল কাজটা করি, ক্লিক করলাম। এখনও কিন্তু আমি কোনো কিছু আঁকি নাই, এটা যে টারটা দেখা যাচ্ছে ওইটা, এটা হচ্ছে গাইড। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যেভাবে বাঁকা করলাম। এবার আমি সিলেকশন টুলটা নিব বি চাপ দিয়ে, বি মানে এটা আর কি, এটার ওই যে সিলেকশন টুল বি একটা লেখা আসতেছে, মানে এটা শর্টকাট কি হচ্ছে বি, ঠিক আছে সিলেক্ট করলাম। এবার আমি আরেকটা আঁকার জন্য আবার ঠিক ওভাবে আঁকতে হবে। আমি এটা যেভাবে আঁকলাম এটা হয়তো আরেকটা আঁকলে হয়তো সেরকম নাও হতে পারে। না না, ট্রান্সফর্ম করার জন্য, হ্যাঁ ওইটা ট্রান্সফর্ম চিহ্নটা নিয়ে আসার জন্য ঠিক আছে কন্ট্রোল টি চাপ দিতে হয়। এখানে এখানে কন্ট্রোল টি চাপ দিতে হয় না, এখানে শুধু ওই যে এই টুলটা নিলেই হয়, এই যে এই টুলটা দিয়ে সিলেক্ট করলে হয়, মানে ছোটো বড়ো করা যায় আর কি। অথবা ট্রান্সফর্ম চিহ্নটা এখানে থাকে, যেভাবে আমি ছোটো বড়ো করতে পারবো এরকম। তো আরেকটা আমার আঁকতে হবে না, আমি এখান থেকে ওই রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হচ্ছে ও, এটা নিব, অথবা আমি ও চাপ দিব, ও ও চাপ দিয়ে এই যে দেখেন আমার এটা হচ্ছে আছে এই জায়গায়, আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, ওই সেন্টারটা ওখানে চলে গেল। তারপর শিফট চেপে ধরে এখানে ক্লিক করলে এটা উল্টো দিকে হয়ে যাবে। তো আমি যদি অল্টার ধরি উল্টো দিকেও হবে, আবার আরেকটা কপিও হবে, মানে এটা এখানেও থাকবে এখানেও থাকবে। এটা হচ্ছে অল্টার চাপ দেওয়ার কারণে। আর শিফট চাপ দেওয়ার কারণে হচ্ছে কি একদম সোজা করে উল্টো হয়ে গেল, সোজা করে উল্টো হয়ে গেল, রিফ্লেক্ট হয়ে গেল। আর অল্টার চাপ দেওয়ার কারণে আরেকটা কপি হয়ে গেল। তো আমি এবার দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এবার আমি জয়েন করব, একসাথে করব। এই যে এখানে জয়েন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলো, ওই যে ফাটের অ্যাঙ্কর পয়েন্টগুলো জয়েন করতে হয়। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম আলাদা আলাদাভাবে, দুইটা এভাবে দুইটা সিলেক্ট করে ড্রা করে সিলেক্ট করে আমি কী করবো, রাইট বাটন ক্লিক করে জয়েন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে, আমি আবার কন্ট্রোল জে। এবার কিন্তু জয়েন হয়ে গেল, ওই যে একটা হয়ে গেল, মানে এখন এখানে একটা অবজেক্ট। এটাকে আবার আনজয়েন করা যায় না, মানে জয়েন হওয়ার পরে এটাকে আবার করা যায় না, পারা
ফারজানা আপু লিঙ্ক চাইছিলেন। আচ্ছা, তারপরে আফরোজা আপু এখন বুঝছেন এটা এটা কিভাবে আঁকলাম। তারপর যেটা করছি রোটেট টুলের ইউজ করছি। আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এবার রোটেট টুল নিয়ে আমি সেন্টারটা যে এখন সেন্টারটা এখানে আছে, আমি সেন্টারটা এখানে দিব। জাস্ট ক্লিক করব, ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, সেন্টারটা ওইখানে অ্যাঙ্কর পয়েন্টে চলে গেল। এবার অল্টার শেপে ধরে এই যে আমি যখন অল্টার চাপলাম ওইখানে মাউস পয়েন্টারের পাশে একটা মানে ওইটা মাউস পয়েন্টার ডাবল হয়ে গেল। তো আমি যদি এভাবে নিয়ে আসি অল্টার শেপে ধরে, অল্টার কিন্তু আমি এখনো সারি নাই। এই যে আরেকটা কপি হয়ে গেল। তো আরেকটা করার জন্য আমি কন্ট্রোল ডি চাপ দেবো, মানে আমার বারবার এভাবে রোটেট করতে হবে না, কপি করতে হবে না, আমি জাস্ট কন্ট্রোল ডি চাপ দিয়ে এভাবে করতে পারবো। এই যে তো আমি যদি আবার কন্ট্রোল চাপ দিই যে এভাবে আবার আরও কপি হবে এভাবে। মানে এতগুলো দরকার নাই আমার, এগুলো হলেই হবে এগুলো। তো আবার আমি সিলেকশন টুলটা নিব, বি চাপ দিয়ে ওকে বাইরে সিলেক্ট করলাম। এবার আমি এক কাজ করি, এই চারটাকে ধরে এবার আমি কি করব, গ্রুপ করব, মানে চারটা যাতে একসাথে হয়। রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হবে। গ্রুপ হয়ে গেল। এটা ওই যে ফটোশপে যে লেয়ারগুলো গ্রুপ করা হয় ঠিক ওই রকম। এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা ঠিকই, কিন্তু গ্রুপ করা মানে একসাথে আমি নাড়ালে একসাথে চলে যাচ্ছে এইভাবে, কিন্তু আলাদা আলাদা। এটা হচ্ছে গ্রুপ করার কারণ। কিন্তু জয়েন করলে এটা হচ্ছে মার্জ হয়ে যায়, একটা হয়ে যায়। আচ্ছা, তো এটা সিলেক্ট করলাম। এবার আমি আবার রিফ্লেক্ট করব, মানে এটাকে অপর পাশে দিব। এই যে রিফ্লেক্ট টুলটা আবার নিব, রিফ্লেক্ট টুলটা নিলাম, রিফ্লেক্ট টুলটা নিয়ে এই যে এখানে ক্লিক করলাম, আবার শিফট অল্টার সেভে ধরে এখানে ক্লিক করলাম। এই যে এদিকে উল্টে গেল, কপি হয়ে উল্টে গেল। তো আমি কাজ করি যে এটাকে আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ক্লিক করলাম, চলে আসলো। এখন কিন্তু এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি এক কাজ করি, এবার এটাকে সামনের দিকে নিয়ে আসি। সামনের দিকে নিয়ে আসার জন্য রাইট বাটন ক্লিক করবো, এই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, মানে একদম সামনে চলে আসবে, ব্রিং টু ফ্রন্ট। তো আমি পেঙ্গল টুল দিয়ে করে দিই, এটা কালার আমি চেঞ্জ করে দিই, মানে এটা দিলাম, মানে এটা সামনে দেখা যাচ্ছে, আমি এটাকে পেছনে নিয়ে যাব। রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। আমরা এই কাজটা একটু করে দেখি। আফরোজা আপু, আপনার ইলাস্ট্রেটরটা ইনস্টল করা আছে? আচ্ছা, তাহলে এক কাজ করেন, আছে না সফটওয়্যারটা, আছে না ইলাস্ট্রেটরের সফটওয়্যারটা?